বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের ছেড়ে না দিলে অ্যাটর্নি জেনারেলকে মেরে ফেলার উদ্বেগ জানিয়েছে সরকার। স্বাধীনতা বিরোধীরাই দেশের মানচিত্র বদলানো চিন্তা করছে, বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ। সংসদ ও দেশ চালাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব দেলোয়ার। গ্রেনেড বডি সহ 6 জেএমবি সদস্য গ্রেফতার, র্যাব বলছে আবারও বড় কোনো নাশকতা করার চেষ্টা করছে জেএমবি। আমন্ত্রণ জানাচ্ছি রাতের বুলেটিনে, আমি তাইজিন রহমান। বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের ছেড়ে না দিলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও তার পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্ট কার্যালয়ে বেনামি চিঠিতে এই হুমকি দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, বঙ্গবন্ধু হত্যা মামলা নস্যাৎ করতেই এমন ভয়ভীতি দেখানো হচ্ছে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু জানিয়েছেন, ৭১-এর পরাজিত শক্তিরাই এসব হুমকি দিচ্ছে। জান্নাতুল ফেরদৌসির রিপোর্ট। বঙ্গবন্ধু হত্যা মামলার ১৬তম দিনের আপিল শুনানি শেষে দুপুরে নিজ দপ্তরে ফিরে ডাকযোগে বেনামে পাঠানো এই চিঠিটি পান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। ৩রা অক্টোবরের তারিখ সহ চিঠিটি হাতে লেখা। ঢাকা জিপিউ থেকে এটা পাঠানো হয়েছে এবং চিঠিতে যা বলা হয়েছে সেটা হলো এরকম: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অন্যায়ভাবে মুজিব হত্যা আসামিদের কারাবাসে আজ থেকে ১৫ দিনের ভিতরে তাহাদেরকে কারামুক্ত করিয়া না দিলে তুমি লাশ হইয়া যাইবে এবং তোমার পরিবার সহ ইতি তোমার জম। বঙ্গবন্ধু হত্যা মামলা নস্যাৎ করতে কেবলই ভয়ভীতি দেখানোর জন্যই এমন চিঠি পাঠানো হয়েছে বলে দেশের প্রধান এই আইন কর্মকর্তা। আমরা এরকম কোনো ভয়ই ভীত না। আমি আগেও বলেছি, বঙ্গবন্ধু হত্যাকারী যারা আছে তাদের দণ্ডকে নস্যাৎ করার জন্য নানা রকম ভাবে প্রচেষ্টা চালাবে এবং এই ব্যাপারে আমাদের দেশবাসীকে থাকতে হবে। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার মতো আরো কিছু গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ বন্ধ করতেই স্বাধীনতা বিরোধী শক্তিরা এসব অপচেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধু হত্যার যে বিচার, যেটা চূড়ান্ত বিচার চলছে, এই অবস্থায় তো আমরা জানি তারা হুমকি ধামকি দেবে যেন তেন প্রকারে এই হত্যা মামলাটি যাতে সম্পূর্ণ না হয়, যাতে খুনিদের রায় এবং কার্যকর না হয়, এ চেষ্টা সর্বাত্মকভাবে তারা চালাবে। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপর বোমা হামলার পর অ্যাটর্নি জেনারেলের প্রাণনাশের এই হুমকিতে উদ্বেগ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আমাদের আছে এবং আছে বিধায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সদা সতর্ক থাকবার জন্য আমরা নির্দেশ দিয়েছি। তবে সরকারের প্রভাবমুক্ত হয়ে এসব ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও দাবি করেন অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসি, ওয়ান নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুকে খুনের দায়ে কর্নেল শাহরিয়ার রশিদের শাস্তি হতে পারে না বলে যুক্তি তুলে ধরেছেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। অন্যদিকে ফাঁসির সাজা পাওয়া ফারুক রহমানকে মুক্তিযোদ্ধা দাবি করে তার সাজা কমানোর পক্ষে যুক্তি দেখিয়েছেন আইনজীবী খান সাইফুর রহমান। আজ বঙ্গবন্ধু হত্যা মামলার ১৬তম দিনের আপিল শুনানিতে আসামি পক্ষের ২ আইনজীবী এসব যুক্তিতর্ক তুলে ধরেন। জান্নাতুল ফেরদৌসির আরেকটি রিপোর্ট। সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির আপিল বেঞ্চে বঙ্গবন্ধু হত্যা মামলার ১৬তম দিনের শুনানিতে সকালে যুক্তিতর্ক শুরু করেন আসামিপক্ষের আইনজীবী খান সাইফুর রহমান। ফাঁসির সাজা পাওয়া ২ আসামি আর্টিলারি মহিউদ্দিন ও সৈয়দ ফারুক রহমানের পক্ষে তিনি যুক্তি তুলে ধরেন। আগের দিনে যুক্তির জের ধরে সৈয়দ ফারুক রহমানকে মুক্তিযোদ্ধা দাবি করে তার শাস্তি কমানোর পক্ষে যুক্তি দেন অ্যাডভোকেট খান সাইফুর। ওনারা যেই বক্তব্যগুলো রাখছেন সেটা আমরা খণ্ডন করব যে এই ধরনের অপরাধে যেখানে একটি শিশুকে হত্যা করা হয়েছে এবং যারা প্রত্যক্ষ সাক্ষী তারা দেখেছে যে কিভাবে রাসেলের মগজ চোখ বেরিয়ে গিয়েছিল, এই ধরনের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে আমরা আদালতে খুব জোরালো যুক্তি রাখবো, তাদের চরম শাস্তি পেতেই হবে। খান সাইফুর রহমানের বক্তব্য শেষে শুরু হয় আসামিপক্ষের আরেক আইনজীবী আব্দুর রেজাক খানের যুক্তিতর্ক। তিনি আদালতকে জানান, বঙ্গবন্ধু হত্যার সাথে কর্নেল শাহরিয়ার রশিদের কোনো সম্পৃক্ততা নেই। তবে হত্যাকাণ্ডের দিন সকালে শাহরিয়ার রশিদের নানা জায়গায় উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে আদালত। চিফ অব জেনারেল স্টাফ তার আদেশে কর্নেল শাহরিয়ার রশিদকে 15/8/2015 তারিখ থেকে একটা নিয়োগ দেওয়া হয় এবং সেই নিয়োগের কারণে সেই দিন সকালে রেডিও বাংলাদেশে তাকে দেখা যায় এবং পরবর্তীতে সে বঙ্গভবনেতেও সে যায়
কিন্তু এই দুইটি ঘটনা তারা 32 নম্বরের ঘটনার জন্য তাকে দোষী সাব্যস্ত করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ নাই। মঙ্গলবার কর্নেল শাহরিয়ার রশিদের আইনজীবী রেজাক খানের যুক্তিতর্কের বাকি অংশ শুনবে আদালত। 32 নম্বরের ঘটনা। জান্নাতুল ফেরদৌসি, ওয়ান নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। মামলার আর্জিতে অভিযোগ করা হয়, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন 2004 থেকে 2007 সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে 20,41,25,000 টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। এসব টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএতে জমা রাখা হয়। তবে এর সুবিধা নিয়েছেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। পরে এগুলো ফেরত এনে সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলাটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। রাতে তাৎক্ষণিক এক বিবৃতিতে তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে হেয় করতেই নতুন করে এই মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের এ ধরনের আচরণের ক্ষোভ জানিয়ে অবিলম্বে মামলাটি তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল হকের আদালতে বাবরকে গ্রেফতার দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। আগামী 28 অক্টোবর লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতে রিমান্ডের শুনানির দিন ঠিক করেছে আদালত। মেয়াদ শেষ হবার আগেই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার এই বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের বিপক্ষের শক্তিরাই দেশের মানচিত্র বদলানোর কথা বলছেন। যতই হামলা হুমকি আসুক, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার বিচারের রায় কার্যকর করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম। হাসান তারিকের রিপোর্ট। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আন্দোলন সফল হবে এবং এই সরকারকে সময়ের আগেই বিদায় নিতে হবে। শনিবার রাতে আইনজীবীদের সাথে মতবিনিময়ে এভাবেই সরকারের বিরুদ্ধে নানা কথা বলেন বিরোধী দলের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একদিন পর বেগম জিয়ার এই বক্তব্যের নিন্দা জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধী দলের নেত্রীর বক্তব্য একেবারেই সংবিধান বিরোধী। উনি তো বলছেন যে সরকার তাদের নির্দিষ্ট সময়ের আগেই সরকার বিতাড়িত হবে, এই কথাটা কিন্তু রাষ্ট্রদ্রোহী, সংবিধান বিরোধী কথা। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ফলে স্বপ্নভঙ্গ হয়েই বেগম জিয়া দেশের মানচিত্র বদলানোর কথা বলেছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এটা পবিত্র মানচিত্র, এটা কোনোদিনই আমরা পরিবর্তন করতে চাইব না। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, সাম্প্রদায়িক শক্তি, গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তারাই আপনার এই চিন্তা করতে পারেন। আওয়ামী লীগ এই চিন্তা কোনোদিনই করবে না। বোমাবাজি করেও বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর ঠেকানো যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন সৈয়দ আশরাফ। অ্যাটর্নি জেনারেলকে হত্যা করার জন্য চিঠি দেওয়া আছে, এইগুলি দিয়ে আপনার আইনের শাসনকে রক্ষা সম্ভব হবে না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে রায় কার্যকর করা হবে, জেল হত্যা মামলার বিচারে রায় কার্যকর করা হবে এবং যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হবে। স্বাধীন বিচার বিভাগের উপর সরকার হস্তক্ষেপ করছে। বেগম জিয়ার এমন অভিযোগকে উদ্ভ্রান্ত বলে মনে করেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন খসরু। ওনারা চাচ্ছেন যে ওনাদের যে সীমাহীন দুর্নীতি, যেই দুর্নীতি গত 100 বছর হয় নাই, হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করেছে, ওই মামলাগুলো যেন বর্তমান আওয়ামী লীগ সরকারের উকিলরা, কৌশলীরা আপনার বাধা না দেন। এর আগে বিকেলে সংসদ নির্বাচন পরবর্তী অবস্থা ও সরকারের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে আলোচনা করে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল। হাসান তারিক, ওয়ান নিউজ, ঢাকা। এদিকে বিরোধী দলের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিকেলে জাজ আদালতের জগন্নাথ সোহেল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এ সময় আইনমন্ত্রী আরও জানান, খুব শিগগিরই দেশে ন্যায়পাল নিয়োগ করা হবে। জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। অসাংবিধানিক দাবি, এটা আইনসঙ্গত কোনো দাবি না। এই দাবির কোনো
সাংবিধানিক বা আইনগত কোনো ভিত্তি নেই। ন্যায়পাল নিয়োগ দেওয়ার জন্য সরকার অতি সহজেই পদক্ষেপ গ্রহণ করবে এবং ন্যায়পাল যেহেতু অনেক দিনের একটা সাংবিধানিক একটা বিধান আছে, সেই বিধান অনুযায়ী 1980 সালে ন্যায়পাল আইন হয়েছিল, কিন্তু অদ্যাবধি কোনো ন্যায়পাল নিযুক্ত হয়নি। বর্তমান সরকার যেহেতু জনগণের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে বিশেষ করে বদ্ধপরিকর, সেই জন্য ন্যায়পাল নিয়োগ করার জন্য সহজেই পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেয়া, পদ্মা সেতু তৈরি, নদী খনন ও নতুন বিনিয়োগের আশ্বাস দিয়েছে কাতার। আর বিনিয়োগের খাত চিহ্নিত করতে আগামী বছরের প্রথম দিকে কাতার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এসব কথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। রোববার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন থেকে কাতারে পৌঁছলে তাকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জেমিন বিন জাবার আল থানির বাসভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রীর সাথে। বৈঠকে শেখ হাসিনা কাতারে থাকা বাংলাদেশি শ্রমিকদের আরও সুযোগ সুবিধা বাড়ানো এবং নতুন করে জনশক্তি নেবার অনুরোধ জানান। পাশাপাশি বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তার সরকার কি করছে তা তুলে ধরে সহায়তার আহ্বান জানান। এ সময় কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এদিকে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কাতারের আমির শেখ হামাদ বিন খালিদ আল থানির সাথে। রাজধানীর দোহার দেওয়ান আমিরিতে অনুষ্ঠিত ওই বৈঠকে তারা দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে কথা বলেন। কাল সকালে ঢাকার উদ্দেশ্যে কাতার ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 5টার দিকে তার বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। যত শিগগিরই সম্ভব পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চুক্তি বাস্তবায়ন জাতীয় কমিটির আহ্বায়ক ও সংসদ উপনেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। দুপুরে জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ভূমি জটিলতা দূর করে পাহাড়ে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে সরকার। সেই সাথে 6টি সেনানিবাস রেখে পার্বত্য চট্টগ্রাম থেকে পর্যায়ক্রমে সব অস্থায়ী সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া হবে বলেও জানান সাজেদা চৌধুরী। রিপোর্ট করছেন শামীম আল আমিন। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর থেকে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করা হয়েছিল 1997 সালের 2রা ডিসেম্বর। কিন্তু অনেকগুলো বছর চলে গেলেও এই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার আবারও ক্ষমতায় এসে এই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেয়। ভূমি সমস্যা সমাধানে গঠন করা হয় ভূমি কমিশন। চুক্তি বাস্তবায়নের জন্য করা হয় একটি জাতীয় কমিটি। আর এই কমিটির দ্বিতীয় বৈঠক হয়ে গেল জাতীয় সংসদে। বিশেষ করে ভূমি বিষয় নিয়ে যে জটিলতা সে বিষয়ে আলোচনা হয়েছে এবং সেই সূত্রে ভূমি কমিশন কিভাবে কার্যকর করা যায়। পার্বত্য চুক্তি যত দ্রুত সম্ভব যথাযথ বাস্তবায়নের জন্য আমাদের এই বাস্তবায়ন কমিটি এটা সরকারের সংশ্লিষ্ট সকলকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। চুক্তি বাস্তবায়ন জাতীয় কমিটির আহ্বায়ক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, প্রয়োজনে চুক্তিটি আবারও পর্যালোচনা করা হবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি। তারা তো আজ এত বছর ধরে আছে ওখানে, তাই না? তো এখন আমরা মূল জায়গায় হাত দিয়েছি। এই চুক্তির মাঝে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। পর্যায়ক্রমে পাহাড় থেকে অস্থায়ী সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। কিন্তু 6টা পার্মানেন্ট ক্যান্টনমেন্ট আছে, এটা থাকবে, এটা ওরাও চান। কারণ আমার ভবিষ্যৎ থেকে আমার দেশটাকে বাঁচাতে গেলে লাগবে ক্যান্টনমেন্ট। সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নিয়ে করা এক প্রশ্নের জবাব দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। ওখানে অ্যাবসলিউটলি মিলিটারি চলে যাওয়ার পরে সেখানে যে সমস্ত জায়গার ভিতরে সেন্সিটিভ এরিয়া আছে সেখানে বিস্ফোরণ হয়েছে। সুতরাং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমার মনে হয় না যে আগেও হয় নাই, ভবিষ্যতেও হবে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য সেখানে আলাদা ভোটার তালিকা তৈরি করতে হবে, আর সেজন্য দরকার সংবিধান সংশোধন। এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন চুক্তি বাস্তবায়ন বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরী। শামীম আল আমিন, ওয়ান নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, সংসদ ও দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার।
এর জবাব দিতে জনগণ শিগগিরই রাস্তায় নামবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিরোধী দলের নেতাদের মামলা প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছেন খন্দকার দেলোয়ার। রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সহ বিরোধী দলের নেতাদের মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নতুন কমিটি হওয়ার পর রাজপথে এটি তাদের প্রথম কর্মসূচি। এতে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেন, সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে বিরোধী দলকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করছে। আমরা বাধ্য হব সেই সব দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করব। তিনি বলেন, এরই মধ্যে সরকারকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে তারা। সরকার পরিচালনায় আপনারা ব্যর্থ হয়েছেন, সংসদ পরিচালনায় আপনারা ব্যর্থ হয়েছেন, দেশকে সংসদকে একটা অকার্যকর দেশ এবং রাষ্ট্রে পরিণত করছেন। সুতরাং এই অবস্থা জনগণ মেনে নেবে না। খালেদা নেতৃত্বে, আমাদের নেত্রীর নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করবে, মাঠে নামবে, তাদের অধিকার আদায় করবে। কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসা গেলেও ষড়যন্ত্রকারীদের সহযোগিতায় সরকার শেষ পর্যন্ত টিকতে পারবে না বলেও হুঁশিয়ার করে দেন বিএনপি মহাসচিব। যাদের মাধ্যমে আপনারা ক্ষমতায় বসেছেন তারা হয়তো আপনাদের আশ্বাস দিয়েছেন সমর্থন করবেন, কিন্তু দেশের মানুষ যদি সব অধিকার হারিয়ে সে দেশের মানুষ চুপ করে বসে থাকবে না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্যারোলে মুক্তি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালাতে পারেন, কিন্তু জামিন পেলেও রাজনৈতিক মামলার হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া। ইলিয়াস হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। দলীয় রাজনীতির ভিত দুর্বল থাকার কারণেই ৭৫-এর ১৫ই আগস্ট এবং ২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, এই দুটি ঘটনাই ছিল বাংলাদেশের রাজনীতির জন্য চরম পরীক্ষা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাকা চৌধুরী। মাহমুদ হাসানের রিপোর্ট। ২০০৬ সালের ২৮শে অক্টোবর রাজধানীতে লগি বৈঠার হত্যাকাণ্ড স্মরণে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক করে ন্যাশনাল ইয়ুথ ফোরাম। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী অভিযোগ করেন, জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর অবস্থান দুর্বল থাকার কারণেই অতীতে গোটা জাতি বারবার বিপদগ্রস্ত হয়েছে। যদি আমাদের রাজনৈতিক ভিত শক্তিশালী থাকতো, বাংলাদেশে ২৮শে অক্টোবর কোনদিন হতে পারত না। একইভাবে ১৫ই আগস্টেও মরহুম শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের আদর্শ যদি থাকতো, তাইলে ১৫ই আগস্টেও ওই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতো না। এখানে দুটোই রাজনৈতিক একটা টার্নিং পয়েন্ট ছিল। বর্তমানে দেশ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং একজন সংসদ সদস্যের নিরাপত্তা দিতেও সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন সাকা চৌধুরী। সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলুর তাপসের উপর হামলার অভিযোগে কজনকে গ্রেফতারের ঘটনার সমালোচনা করেন তিনি। গত ৩ দিনের পত্রিকা পড়লে মনে হবে বাংলাদেশ ইজ ইন এ স্টেট অফ সিজ। সংসদ সদস্য তার জীবন নাশের চেষ্টা হয়েছে। একজন মহিলা গৃহবধূ, তারে ধরে নিয়ে আসে ৪ মাসের বাচ্চা নিয়ে তারা নিয়ে গিয়ে ঢুকেছে। বীর বিক্রম মুক্তিযোদ্ধা স্বপন, তারা ধরে নিয়ে আসছে। তার দোষ কি? তার ভাই ছিল ওই যে ১৫ই আগস্টের সঙ্গে জড়িত। এটা কিসের নমুনা? দুর্নীতিবাজদের জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে আসার আহ্বানও জানিয়েছেন বিএনপির এই সংসদ সদস্য। মানুষ যদি মনে করে যে আমি দুর্নীতিপরায়ণ একজন ব্যক্তি, আমার দায়িত্ব হচ্ছে, আমার রাজনৈতিক দায়িত্ব হচ্ছে আমার সরে দাঁড়ানো। যদি আমি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। ২৮শে অক্টোবর লগি বৈঠার আন্দোলনের মধ্য দিয়ে বিগত তত্ত্বাবধায়ক সরকার দেশে যে পরিস্থিতি তৈরি করেছিল তা থেকে এখনো দেশের মানুষ বের হয়ে আসতে পারেনি বলে দাবি করেন গোলটেবিল বৈঠকের আলোচকরা। মাহমুদ হাসান, ওয়ান নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে। গণতন্ত্রের বদলে জনগণ এখন স্বৈরতন্ত্র দেখছে। আজ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন দলটির সভাপতি কর্নেল অলি আহমদ। তিনি আরও বলেন, সরকারের ভালো কাজে সবসময় তার দল সহযোগিতা করবে। ঘড়ির কাঁটা ১ ঘণ্টা এগুনোর সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ।
যানজট বন্ধ করতে হলে টাইম পরিবর্তন করে করা যাবে না। আপনি ফ্লাইওভারের চিন্তা করেন, পাতাল রেল করার চিন্তা করেন না। পাতাল রেল করলে 5 গুণ পয়সা বেশি খরচ হবে, এবং এই বৃষ্টিপাতের দেশে পাতাল রেল কতদূর সফলতা লাভ করবে সেটা চিন্তার বিষয় রয়েছে। সাংগঠনিকভাবে শক্তিশালী হবার পাশাপাশি বড় কোনো নাশকতা করার চেষ্টা করছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। তবে এখন তাদের অবস্থা খুব একটা ভালো নয় বলে দাবি করেছেন র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। নারায়ণগঞ্জ, জামালপুর ও খুলনা থেকে গ্রেনেড বডি সহ 6 জেএমবি সদস্যকে গ্রেফতারের পর র্যাব প্রধান একথা জানান। পারভেজ রেজার রিপোর্ট। র্যাব জানিয়েছে জেএমবির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি শুরার সদস্য মেহেদী হাসান আবির ও জহিরুল ইসলামকে রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও 19টি গ্রেনেডের বডি। এরপর জামালপুর থেকে গ্রেফতার করা হয় এসআর সদস্য মোহাম্মদ হাসান শেখ, আব্দুল মাজেদ ও সুরুজকে। একই সময়ে বাগেরহাটে অভিযান চালিয়ে ধরা হয় আরেক এসআর সদস্য আকবরকে। র্যাবের মতে জেএমবি এখন সাংগঠনিকভাবে শক্তিশালী হবার চেষ্টা করছে, যার মাধ্যমে তারা নাশকতামূলক কিছু করতে চায়। তারা 2 ধরনের কার্যক্রম পরিচালনা করছে। একটা, তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, এবং পাশাপাশি কোনো নাশকতা করার জন্য এ ধরনের একটা প্রস্তুতির আমরা প্রবণতা লক্ষ্য করছি। তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে তাদের শক্তি এখনো ওই পর্যায়ে আছে বলে আমরা মনে করি না। বর্তমানে জেএমবির মোট কত সদস্য আছে এ সম্পর্কে কোনো তথ্য না দিলেও র্যাব মহাপরিচালক জানিয়েছেন তাদের অর্থের যোগানদাতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। কার্যকরভাবে নিয়ন্ত্রণে আছে, কিন্তু এটা একেবারেই শেষ হয়নি, এবং শেষ হয়নি বলেই আমরা মাঝে মাঝে এ ধরনের প্রমাণ পাচ্ছি যে তারা সাধারণ তাদের যে অবৈধ কার্যক্রম সেটা করার উদ্যোগ গ্রহণ করার একটা প্রবণতা লক্ষণীয়। জেএমবির বর্তমান আমির মাওলানা সাইদুর রহমানের খোঁজে র্যাব তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভিসা না করলে বাংলাদেশি হজ যাত্রীদের কেউই সৌদি আরবে যেতে পারবেন না। হজ এজেন্টদের সতর্ক করে এমন ঘোষণা দিয়েছে ঢাকার সৌদি দূতাবাস। তালিকাভুক্ত 30,000-এরও বেশি যাত্রীর ভিসা আবেদন এখনো জমা পড়েনি বলে জানিয়েছে তারা। তবে কোনো হজ যাত্রী এবার বিড়ম্বনায় পড়বে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এবং ধর্ম প্রতিমন্ত্রী। কিরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। একুশে অক্টোবর বিশেষ ফ্লাইট শুরুর পর এক সপ্তাহেই সৌদি আরবে পৌঁছেছেন 6,500 বাংলাদেশি হজযাত্রী। এই যাত্রীদের পরিবহনে আগেই জাম্বোজেট ভাড়া করেছে বিমান। সোমবার থেকে আলাদা উড়োজাহাজে বাংলাদেশি হজযাত্রী পরিবহন শুরু করল সৌদি এয়ারলাইন্স। বিমানবন্দরে বিদেশি এই উড়োজাহাজ কোম্পানির প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানমন্ত্রী জিএম কাদের ও ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। হজযাত্রী পরিবহন ও ব্যবস্থাপনায় এবার সরকারি তরফ থেকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রীরা। আমরা যতটুকু প্রস্তুতি নিয়েছি শেষের দিকে আমরা মনে করি যে এমন হতে পারে যে শেষের দিকে হয়তো আমাদের যাত্রী কম থাকবে, মানে আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেছি আমরা যা যাত্রী তার হিসাবের চেয়ে বেশি করে। আমরা বাড়ি ভাড়া করেছি সরকারিভাবে এপ্রিল মাসে, এবং মাননীয় প্রধানমন্ত্রী 2 বার সেটা চেক করেছেন। আমরা দেখেছি এর চেয়ে ভালো বাড়ি এর আগে কোনো বছর হয়েছে বলে আমার জানা নেই। সরকারি ব্যবস্থাপনায় 13 নভেম্বর ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট যাবে জেদ্দায়। বেসরকারি ফ্লাইট থাকবে 21শে নভেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে নির্বিঘ্নে সব হজযাত্রী পরিবহনের জন্য হজ এজেন্টদেরও সতর্ক করা হয়েছে। যদি কোনো বেসরকারি এজেন্ট এবং কোনো গ্রুপ যদি কোনো প্রকার অনিয়ম করা হয়, আমরা সাথে সাথে ওখানেই সে ব্যবস্থা নিব। আমরা হাজিদের কথাটাই শুনবো। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সকল বাংলাদেশি হজযাত্রীর ভিসাও নেবার তাগিদ দিয়েছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। কিরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার প্রভাব কম বেশি লেগেছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের গায়েও। আবাসন, ইলেকট্রনিক্স কিংবা গার্মেন্টস ব্যবসায় জড়িত বাংলাদেশিদের খারাপ দিন কাটলেও সুদিন যাচ্ছে হোটেল ব্যবসায়ীদের। কারণ অভিবাসীদের দেশ যুক্তরাষ্ট্রে দিন দিন বাড়ছে বাংলাদেশি খাবারের কদর। কিন্তু কেন? ফরহাদ আলী বিপুলকে সাথে নিয়ে তারই উত্তর খুঁজেছেন আমাদের স্টাফ রিপোর্টার তাওহিদুল ইসলাম। ছবি তুলেছেন। আর বেশিরভাগ রিয়েল এস্টেটের ব্যবসাও অনেক বাঙালিরা
ভালো ব্যবসা করতেছে। 2001 থেকে নিয়ে 2006-7 পর্যন্ত খুবই ভালো ব্যবসা আসলো। বর্তমানে দেশের ইকোনমিক একটু খারাপ, যার দরুন ব্যবসা একটু ডাউন হয়েছে। এই অবস্থার দ্রুত অবসান হবে, আবারও হালে পানি পাবে মার্কিন অর্থনীতি, চাঙ্গা হবে ব্যবসা। সব মার্কিনীদের মতো এখন সেদিনেরই অপেক্ষায় বাংলাদেশিরাও। তাওহিদুল ইসলাম, ওয়ার্ল্ড নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিদেশে গিয়ে হোটেল রেস্তোরাঁয় কাজ করার পাশাপাশি এখন বাংলাদেশিরা লেখাপড়া করছেন ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের নানা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সন্তানরাও ওই ক্যাম্পাসে তাদের সহশিক্ষার্থী। তবে ইদানিং স্টুডেন্ট ভিসায় প্রতারণার খপ্পরে পড়ছেন হাজার হাজার বাংলাদেশি তরুণ যুবক। তাদের সতর্ক হবার পরামর্শ দিচ্ছেন ব্রিটিশ শিক্ষাবিদরা। লন্ডন থেকে ফিরে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। লন্ডনে গত 2 বছরে শুধু পড়তেই গিয়েছেন 40,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী। ব্রিটিশ কর্তৃপক্ষ স্টুডেন্ট ভিসা তুলনামূলক শিথিল করায় যুক্তরাজ্যে শিক্ষার জন্য আসা বাংলাদেশির সংখ্যা প্রতি মাসেই বাড়ছে। তবে স্টুডেন্ট ভিসায় আসা এই শিক্ষার্থীদের বেশিরভাগই কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢুকে পড়ছেন হোটেল, রেস্তোরাঁ কিংবা সুপার শপে। নামসর্বস্ব কলেজ খুলে ব্রিটিশ ও বাংলাদেশি ব্যবসায়ীরাই এই পরিস্থিতি তৈরি করেছেন বলে অভিযোগ করলেন সেখানকার শিক্ষাবিদরা। A risk. Firstly, there's a higher percentage of bogus colleges and also a much lower chance of getting employment. That is a major problem for Bangladeshi students. এদিকে লন্ডনের বাইরে বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কৃতিত্বের সাথে জায়গা করে নিয়েছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। ক্যামব্রিজের প্রসিদ্ধ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইদানিং ভর্তি হয়েছেন 30 জনের বেশি বাংলাদেশি ছাত্রছাত্রী। পড়ালেখার বাড়তি খরচও তারা জোগাড় করছেন নিজেরা কাজ করে। মোস্ট অফ দ্য স্কলার বেসিক্যালি এখান থেকে বেরিয়েছে, প্রচুর নোবেল পাওয়া লোক এখান থেকে। সো এখানে যে ট্রেডিশনটা, যে শুধু পড়াশোনার পাশাপাশি কালচারাল জিনিসগুলি শেখায়। আগে মনে হয় অত ভালো করতো না, বাট এখন মনে হচ্ছে যে হ্যাঁ, যারা এসছে ম্যাক্সিমাম পড়াশোনা করছে বা হ্যাঁ ওরা ভালোই করছে এখন। স্বপ্নসন্ধানী এই বাংলাদেশিরা শুধু যুক্তরাজ্য নয়, ছড়িয়ে পড়ছেন ইউরোপের নানা দেশে। বছরের পর বছর ধরে করছেন বাঁচার লড়াই। বিশ্বখ্যাত এই শিক্ষা কেন্দ্রটি সারা বিশ্বে প্রতি বছরই নতুন মাত্রা যোগ করছে একটি সামাজিক নতুন বলয় তৈরির ক্ষেত্রে, যেখানে এসে প্রতি বছর সারা বিশ্বের মেধাবীরা তৈরি হচ্ছেন সমাজকে শাসন করার জন্য এবং পৃথিবীব্যাপী তাদের মেধা ছড়িয়ে দেওয়ার জন্য। কেরামতুল্লাহ বিপ্লব, ওয়ান নিউজ, ক্যামব্রিজ, যুক্তরাজ্য। এবার একটা বিরতি নিচ্ছি, এরপর অন্যান্য খবরের মধ্যে দেখবেন।